আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক উদ্ভিদবিদ্যা, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের প্ল্যান্ট অ্যানাটমি অ্যান্ড এমব্রায়োলজি অংশের এমব্রায়োলজি সিলেবাসের ১ নম্বর পয়েন্ট ইন্ট্রোডাকশন, ডেফিনিশন, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ এমব্রায়োলজি এই টপিকসের উপর আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অ্যানাটমি সম্পর্কে আলোচনা করেছি, অ্যানাটমি শেষ হয়েছে। আজকে আমরা এমব্রায়োলজি অংশ শুরু করব। আজকের আলোচ্য সূচিতে আছে এমব্রায়োলজি তথা ভ্রূণবিদ্যার সংজ্ঞা, ফুলের গঠন, ভ্রূণবিদ্যার প্রকারভেদ, ভ্রূণবিদ্যার ইতিহাস। উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বা বিশেষ বা সুপ্রতিষ্ঠিত শাখা। আবৃতবীজী উদ্ভিদের জীবন ইতিহাস সম্পর্কে অবগত হতে চাইলে উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞানের জ্ঞান থাকা একান্ত দরকার। ভ্রূণের উৎপত্তি, গঠন, বিকাশ ইত্যাদি সম্পর্কে জানার কৌতূহল কারো কম নয়। ভ্রূণ বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের যৌন জননের প্রাথমিক দশা মূলত একই রকমের হলেও পরবর্তী বিকাশের মধ্যে বেশ বৈচিত্র্যপূর্ণ। ভ্রূণ বিজ্ঞানে উদ্ভিদের যৌন জননের পূর্বের ও পরের সংশ্লিষ্ট অঙ্গের গঠন ও বিকাশ, ঘটনা প্রভৃতি সম্পর্কে আলোকপাত করা হয়। অর্থাৎ এ শাখায় ফুলের গঠন, বিশেষ করে পুংকেশরের গঠন, পুংদণ্ডের শীর্ষে অবস্থিত পরাগধানীর ভিতরে মাইক্রোস্পোরোজেনেসিস বা পরাগরেণু সৃষ্টি, এ ফুলের বা উভলিঙ্গ ফুলের স্ত্রী কেশরের গোড়ায় অবস্থিত গর্ভাশয় এ বিদ্যমান মেগাস্পোরাঞ্জিয়ামের অভ্যন্তরে মেগাস্পোরোজেনেসিস, মেগাস্পোর থেকে ভ্রূণস্থলীর সৃষ্টি, পরাগায়ন, নিষেক, ভ্রূণের গঠন ও বিকাশ, শস্য এর গঠন ও বিকাশ, ডিম্বকের বীজে পরিণত হওয়া, বীজের অঙ্কুরোদ্গম প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। উদ্ভিদ বিজ্ঞানে যারা ট্যাক্সোনমি, সংকরায়ন ও বংশগতি সম্পর্কে গবেষণা করেন, আবৃতবীজী উদ্ভিদের ভ্রূণতত্ত্ব সম্বন্ধে তাদের জ্ঞান থাকা খুব দরকার। এমব্রায়োলজির শুরুতে আমরা প্রথমে ফুল সম্পর্কে জানব, ফুলের গঠন সম্পর্কে জানব। যৌন জননের উদ্দেশ্যে উদ্ভিদের বিটপের রূপান্তরিত অংশকে ফুল বলা হয়। ফুল বিটপের উপরে যে অক্ষের উপরে এই ফুল জন্মায় তাকে পুষ্পাক্ষ বলা হয়। পুষ্পাক্ষের উপরে একটি আদর্শ ফুলের 4টা স্তবক, বৃতি, দল, পুংস্তবক এবং স্ত্রী স্তবক, এই 4টা স্তবক সজ্জিত থাকে। এই 4টা স্তবকের মধ্যে পুংস্তবক ও স্ত্রী স্তবক হল পুষ্পের অতি প্রয়োজনীয় অঙ্গ। পুংস্তবক এর প্রতিটি অংশকে পুংকেশর বলে, অর্থাৎ এই যে এই তিনটা 6টাই সবগুলা নিয়ে একসাথে হলো পুংস্তবক, আর পুংস্তবকের এই একটা অংশকে বলা হয় পুংকেশর। পুংকেশর হলো ফুলের পুংজননাঙ্গ। প্রতিটি পুংকেশর 2টা অংশ নিয়ে গঠিত। এই বৃন্তের মতো এই অংশটাকে বলা হয় পুংদণ্ড বা ফিলামেন্ট, এবং পুংদণ্ডের মাথায় স্ফীত এই অংশটাকে বলা হয় পরাগধানী বা অ্যান্থার। তো ফিলামেন্ট এবং অ্যান্থার এই 2টা মিলে তৈরি হয় পুংকেশর, আর সবগুলা পুংকেশর মিলে তৈরি হয় পুংস্তবক। আর একটা স্তবক হলো স্ত্রী স্তবক। তো স্ত্রী স্তবক ফুলের কেন্দ্রীয় স্তবক। ফুলের স্ত্রী কেশরের সংখ্যা 1 থেকে অনেক হতে পারে। এরা পরস্পর যুক্ত বা মুক্তও থাকতে পারে। একটি স্ত্রী কেশরের 3টি অংশ রয়েছে। গোড়ার দিকে অনেকটা গোলাকার স্ফীত এই অংশটাকে বলা হয় গর্ভাশয়। গর্ভাশয়ের উপরের সরু নলাকার অংশকে বলা হয় গর্ভদণ্ড, এই অংশটুকু গর্ভদণ্ড।
এবং গর্ভদণ্ডের শীর্ষে অবস্থিত এই যে বৈশিষ্ট্যপূর্ণ এই অংশটুকুকে বলা হয় গর্ভমুণ্ড। তো গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড এই তিনটা অংশ নিয়ে স্ত্রীকেশর তৈরি হয়। এই দুটা হলো ফুলের অত্যাবশ্যকীয় অঙ্গ, স্ত্রীস্তবক এবং পুংস্তবক। এছাড়া আনুষঙ্গিক আরো দুটি স্তবক রয়েছে, তার মধ্যে একটা হলো বৃতি এবং একটা হলো দল। এই দুইটি স্তবক যদিও যৌন জননের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয়, তারপরও এরা পরাগায়নে সাহায্য করে থাকে। তাছাড়া এরা ফুলের কুঁড়ি অবস্থায় পুংস্তবক ও স্ত্রীস্তবককে রক্ষা করে। বৃতির আকার আকৃতি বিভিন্ন রকমের হতে পারে। বৃতি সাধারণত 3 থেকে 5টি হয়ে থাকে বা 3 থেকে 5টি অংশে বিভক্ত হয়ে থাকে। এর প্রত্যেকটি অংশকে বলা হয় বৃত্তাংশ। বৃত্তাংশের পরে রয়েছে যে স্তবক, সেটাকে বলা হয় দল, করোলা। দলেও সাধারণত 3 থেকে 5টি বা তার গুণিতক অংশ বা উপাঙ্গ বা পাপড়ি থাকে। এটি ফুলের সবচেয়ে আকর্ষণীয় অংশ। বিশেষ করে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ রঙের জন্যই এটাকে আকর্ষণীয় বলা হয়েছে। বৃতি সবুজ বর্ণের ছোট হলেও পাপড়ি সাধারণত বড় এবং বিভিন্ন রঙে সজ্জিত হয়। এই হলো মোটামুটি ফুলের বিভিন্ন অংশের বর্ণনা। একটা ফুলে যখন এই বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক সবগুলোই থাকে, তখন সেই ফুলকে বলা হয় সম্পূর্ণ ফুল বা পূর্ণাঙ্গ ফুল। আর যদি একটা ফুলে স্ত্রীস্তবক এবং পুংস্তবক দুইটা স্তবকই একই ফুলে থাকে, সেই ফুলকে বলা হয় উভলিঙ্গ ফুল, যেমন নয়নতারা, আকন্দ, জবা ইত্যাদি। আর যদি কোনো ফুলে পুংস্তবক বা স্ত্রীস্তবক যে কোনো একটা থাকে, তখন সেই ফুলকে বলা হয় একলিঙ্গ ফুল। পুষ্পে যদি শুধু পুংস্তবক থাকে, সেই ফুলকে বলা হয় পুংপুষ্প। আর পুষ্পে যদি শুধু স্ত্রীস্তবক থাকে, তখন সেই ফুলকে বলা হয় স্ত্রী পুষ্প। যেমন এখানে এই যে স্ত্রী পুষ্প কুমড়া ফুল, এটা হলো স্ত্রী পুষ্প, এটা হলো পুংপুষ্প। যে উদ্ভিদে এই পুংপুষ্প ও স্ত্রী পুষ্প অথবা উভলিঙ্গ পুষ্প জন্মায় যে উদ্ভিদে, সেই উদ্ভিদকে বলা হয় সহবাসী উদ্ভিদ। আর যদি পুং ফুল এবং স্ত্রী ফুল ভিন্ন ভিন্ন উদ্ভিদে জন্মায়, তখন সেই উদ্ভিদকে বলা হয় ভিন্নবাসী উদ্ভিদ। স্ত্রীকেশর ও পুষ্পের অন্যান্য অংশ বা অঙ্গের অবস্থান অনুসারে পুষ্প 3 প্রকার। গর্ভপাদ পুষ্প বা হাইপোগাইনাস ফ্লাওয়ার, এটা হলো গর্ভপাদ পুষ্পের ছবি। এখানে খেয়াল করো, স্ত্রীকেশরের নিচে পুষ্পের অন্যান্য অংশ বা অঙ্গ অবস্থান করে। স্ত্রীকেশর হলো মাঝের এই অংশটা, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং এখানে আছে গর্ভাশয়। অর্থাৎ গর্ভাশয়ের নিচে যদি বৃতি, পাপড়ি এইসব অবস্থান করে, তখন সেই পুষ্পকে বলা হয় গর্ভপাদ পুষ্প বা হাইপোগাইনাস ফ্লাওয়ার। উদাহরণ হিসাবে আছে জবা ফুল। এরপরে দ্বিতীয় ক্যাটাগরি হলো গর্ভশীর্ষ পুষ্প। এটাকে ইংরেজিতে বলা হয় ইপিগাইনাস ফ্লাওয়ার। স্ত্রীকেশরের গর্ভাশয়ের উপর পুষ্পের অন্যান্য অংশ বা অঙ্গ অবস্থান করে। অর্থাৎ এটা হলো গর্ভাশয়ের উপরে বৃতি, পাপড়ি বা অন্যান্য অংশ যদি অবস্থান করে, তখন সেই পুষ্পকে বলা হয় গর্ভশীর্ষ পুষ্প। অর্থাৎ গর্ভাশয়ের শীর্ষে এই ফুলের অন্যান্য অংশ অবস্থান করে। এরপরে তৃতীয় যে ক্যাটাগরিটি আছে, সেটা হলো গর্ভকটি পুষ্প, পেরিগাইনাস ফ্লাওয়ার। এক্ষেত্রে পুষ্পের অন্যান্য অংশ বা অঙ্গ গর্ভাশয়কে ঘিরে অবস্থান করে। অর্থাৎ গর্ভাশয়ের একেবারে চূড়ায় অবস্থান করে না, গর্ভাশয়ের পাশের থেকে, সাইডের থেকে যখন বৃতি, পাপড়ি এগুলো উৎপন্ন হয়, তখন সেই ফুলকে বলা হয় গর্ভকটি পুষ্প। এখানে মনে হয় যেন নিচের দিকে গর্ভাশয় অবস্থিত, কিন্তু এই ফুলের এই ভিতরের অংশেও গর্ভাশয়ের কিছু অংশ আছে। অর্থাৎ গর্ভাশয়ের মাঝখানে বা পাশের থেকে ফুলের অন্যান্য অংশ
উৎপন্ন হয়েছে বা অবস্থান করতেছে। তাইলে স্ত্রীকেশর ও পুষ্পের অন্যান্য অংশ বা অঙ্গের অবস্থান অনুসারে পুষ্প 3 প্রকার। গর্ভপাদ পুষ্প বা হাইপোগাইনাস ফ্লাওয়ার হলো জবা, গর্ভশীর্ষ পুষ্প বা ইপিগাইনাস ফ্লাওয়ার হলো কুমড়া, এবং গর্ভকটি পুষ্প বা পেরিগাইনাস ফ্লাওয়ারের মধ্যে আছে এই গোলাপ ফুল। এখানে আরো স্পষ্টভাবে বোঝা যায় গর্ভাশয়, গর্ভাশয়ের নিচে বৃতি, পাপড়ি, পুংকেশর ইত্যাদি অবস্থান করতেছে হাইপোগাইনাস ফ্লাওয়ার। গর্ভাশয়ের উপরে বৃতি, পাপড়ি, পুংকেশর অবস্থান করতেছে, এটা হলো গর্ভশীর্ষ পুষ্প বা এপিগাইনাস ফ্লাওয়ার। আর গর্ভাশয়ের পাশে, উপরেও না নিচেও না, পাশের থেকে যখন এগুলা উৎপন্ন হয় বা অবস্থান করে তখন তাকে বলা হয় পেরিগাইনাস ফ্লাওয়ার। এবারে আসি ভ্রূণ বিজ্ঞানের সংজ্ঞা, এমব্রায়োলজির সংজ্ঞা। বিজ্ঞানের যে শাখায় পুংদানি ও ডিম্বক কিভাবে বিকশিত হয় এবং এগুলোর অভ্যন্তরে কিভাবে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট সৃষ্টি হয় এবং কোন পদ্ধতিতে পরাগায়ন, নিষেক ও নিষেকের পর ভ্রূণ ও শস্য সৃষ্টি হয় ইত্যাদি বিষয়ে গবেষণা করা হয় তাকে ভ্রূণ বিজ্ঞান বলে। অর্থাৎ বিজ্ঞান তথা জীববিজ্ঞান তথা উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় পুংদানি ও ডিম্বক কিভাবে বিকশিত হয়, এগুলোর অভ্যন্তরে কিভাবে পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট সৃষ্টি হয় এবং কোন পদ্ধতিতে পরাগায়ন, নিষেক ও নিষেকের পর ভ্রূণ ও শস্য সৃষ্টি হয় ইত্যাদি সম্বন্ধে গবেষণা আলোচনা করা হয়, সেই জ্ঞানকে, সেই বিজ্ঞানকে বলা হয় ভ্রূণ বিজ্ঞান বা এমব্রায়োলজি। সংক্ষেপে বলা যায় বিজ্ঞানের যে শাখায় ভ্রূণ এর গঠন ও বিকাশ এবং এর পূর্ববর্তী ও পরবর্তী ঘটনা নিয়ে আলোচনা করা হয় তাকে ভ্রূণ বিজ্ঞান বা এমব্রায়োলজি বলে। পরীক্ষায় এমব্রায়োলজির সংজ্ঞা আসতে পারে, তোমরা সংজ্ঞাটা ভালোভাবে শিখবা। ভ্রূণবিদ্যার প্রকারভেদ বা পরিসর বা পরিধি। ভ্রূণবিদ্যাকে 3টি শাখা বা পরিধিতে আলোচনা করা হয়: বর্ণনামূলক ভ্রূণবিদ্যা, জাতিজনিক বা তুলনামূলক ভ্রূণবিদ্যা এবং পরীক্ষামূলক ভ্রূণবিদ্যা। তো এই 3টা ভ্রূণবিদ্যার বিস্তারিত। প্রথমে বর্ণনামূলক ভ্রূণবিদ্যা। এই শাখায় ভ্রূণের সামগ্রিক গঠন ও বিকাশ সম্বন্ধে বর্ণনা করা হয়েছে এবং ভ্রূণবিদ্যার মৌলিক অংশ যেমন পরাগধানী ও ডিম্বকের গঠন, বৃদ্ধি, বিকাশ, স্পোরোজেনেসিস, মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস, গ্যামেটোজেনেসিস, নিষেক, ভ্রূণ ও শস্যের গঠন ও বিকাশ প্রভৃতি নিয়ে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করা হয়। যৌন জননাঙ্গের সূচনা থেকে ভ্রূণের পরিণতি পর্যন্ত বর্ণনা এ শাখার অন্তর্ভুক্ত। অর্থাৎ এটা হলো এমব্রায়োলজির মৌলিক অংশ, বর্ণনামূলক ভ্রূণবিদ্যা। এরপরে আছে জাতিজনিক বা তুলনামূলক ভ্রূণবিদ্যা। টেক্সোনমিক অনেক সমস্যা সমাধানে এ শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রজাতি, গণ, গোত্র, বর্গ প্রভৃতির উৎপত্তি ও পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের জন্য ভ্রূণ এবং ভ্রূণ সংশ্লিষ্ট সকল অঙ্গের উৎপত্তি, গঠন, বিবর্তন প্রভৃতি বিষয়ের বৈশিষ্ট্য প্রয়োগ করা হয়। আধুনিক শ্রেণীবিন্যাস তত্ত্বে ভ্রূণ বিজ্ঞানকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানের অনেক শ্রেণীবিন্যাস তত্ত্ববিদ যেমন তাক্তাজান, ক্রনকুইস্ট, ডালগ্রেন ভ্রূণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের তুলনামূলক তথ্য প্রয়োগ করেছেন এবং সফলতাও লাভ করেছেন। সর্বশেষে আছে পরীক্ষামূলক ভ্রূণবিদ্যা। আধুনিককালে পরীক্ষামূলক ভ্রূণবিদ্যার প্রয়োগ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ শাখা উদ্ভিদের ভ্রূণ এবং ভ্রূণ সম্পর্কিত অঙ্গসমূহের উৎপত্তির জন্য কৃত্রিম পরীক্ষামূলক পদ্ধতির প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়। যে সকল পরীক্ষামূলক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এবং হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হল নিষেকের নিয়ন্ত্রণ, টিস্যু কালচার, ভ্রূণ কালচার, পরাগধানী কালচার, পার্থেনোজেনেসিস, পার্থেনোগ্রাফি ইত্যাদি। এই সকল পদ্ধতিতে জৈব রাসায়নিক দ্রব্য প্রয়োগ করা হয়। এসব পদ্ধতি কর্মক্ষম ভ্রূণ উৎপাদনের যেসব ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে সে সম্পর্কে আলোকপাত করে। জিন ব্যাংক উৎপন্নের মাধ্যমে উদ্ভিদের কৌলিক বস্তু সংগ্রহের বিষয় এবং কৃত্রিম উপায় বিভিন্ন প্রকার ভ্রূণ সদৃশ উৎপাদনের জন্য পরীক্ষামূলক ভ্রূণ বিজ্ঞানের জ্ঞান একান্ত প্রয়োজন। এবারে ভ্রূণ বিজ্ঞানের ইতিহাস। ভ্রূণ বিজ্ঞানের অতীত ইতিহাস খুবই সংক্ষিপ্ত।
ভ্রূণ বিজ্ঞানের অতীত ইতিহাস সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা সম্ভব না হলেও এ শাখাটি বৈচিত্র্যময় ও কৌতূহল উদ্দীপক। জীববিজ্ঞান তথা প্রাণিবিজ্ঞানের জনক মহাজ্ঞানী এরিস্টটল উদ্ভিদে লিঙ্গের উপস্থিতি বিশ্বাস করতেন না। শুধু তাই নয়, তিনি বিশ্বাস করতেন যে নতুন উদ্ভিদ সৃষ্টিতে লিঙ্গ মিলনের প্রয়োজন নেই। উদ্ভিদে প্রয়োজনের অতিরিক্ত খাদ্য থেকে নতুন বংশধর উৎপন্ন হয়। এরিস্টটলের ছাত্র উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাসও উদ্ভিদের যৌনতা সম্পর্কে অবগত ছিলেন না। তবে খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীতে থিওফ্রাস্টাসের বিবরণ থেকে জানা যায় যে আরব ও আশিরিগণ দুরকম খেজুর গাছের সঙ্গে পরিচিত ছিলেন। প্রতি বছর একটি বিশেষ সময় খেজুর গাছে যখন ফুল ফুটত, তখন তারা বিপুল উদ্দীপনায় এরকমের উৎসব পালন করত। এই উৎসবে একজন লোক পুরুষ গাছে উঠে একটি পুংপুষ্পগুচ্ছ ভেঙে এনে পুরোহিতকে দিতেন। তারপর পুরোহিত সেই পুংপুষ্পগুচ্ছ স্ত্রী পুষ্পগুচ্ছের সাথে স্পর্শ করাতেন এবং খেজুরের ফলন বেশি হতো। এ ঘটনা থেকে বোঝা যায় যে আরব দেশে ভ্রূণ বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান না থাকলেও দুটি ভিন্ন ধরনের পুষ্পগুচ্ছের সংস্পর্শে আনলে খেজুর ভালো হয় এই বিশ্বাস তাদের মধ্যে ছিল। প্রকৃত অর্থে সপ্তদশ শতাব্দী পর্যন্ত কোনো উদ্ভিদ বিজ্ঞানী এ বিষয়ে তেমন কিছু উল্লেখ করেননি। থিওফ্রাস্টাসের প্রায় ৩০০ বছর পর প্লিনি সর্বপ্রথম খেজুর গাছকে পুং ও স্ত্রী এই দুই শ্রেণীতে ভাগ করেছেন। প্লিনি অবশ্য নিজে এটা করেননি, তিনি তার লেখার এই বিষয়বস্তু অন্যদের বিবরণ থেকে গ্রহণ করেছেন। প্রকৃতপক্ষে পঞ্চদশ-ষোড়শ শতাব্দী পর্যন্ত ভ্রূণবিদ্যার কোনো গবেষণা হয়নি বলা চলে। সপ্তদশ শতাব্দীতে বিশেষ করে যখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়, তখন ভ্রূণ বিদ্যাগত চর্চা বা গবেষণা শুরু হয়। ১৬৮২ খ্রিস্টাব্দে গ্রু তার অ্যানাটমি অফ প্লান্টস শীর্ষক পুস্তকে সর্বপ্রথম পুংকেশরকে পুং জননাঙ্গ বলে উল্লেখ করেন। এরপরে ১৬৯৪ খ্রিস্টাব্দে টুবিনবেক এ অবস্থিত উদ্ভিদ উদ্যানের পরিচালক রুডলফ জ্যাকব ক্যামেরারিয়াস উদ্ভিদের লিঙ্গ বিষয়ে বৈজ্ঞানিক পদ্ধতি সর্বপ্রথম চর্চা বা গবেষণা আরম্ভ করেন। তিনি পর্যবেক্ষণ করেন যে কোনো পুং তুঁত গাছ ও স্ত্রী তুঁত গাছ কাছাকাছি না থাকলে স্ত্রী গাছের ফলে কেবলমাত্র বন্ধা বীজ থাকে। তাছাড়া তিনি রেড়ি ও ভুট্টার বীজ উৎপাদনে পুংকেশর ও গর্ভকেশরের আন্তঃক্রিয়াও পর্যবেক্ষণ করেন। এই ঘটনা প্রকাশ হওয়ার পর উদ্ভিদের যৌনতা সম্পর্কে আলোড়ন সৃষ্টি হয়। এছাড়া তিনি পরাগায়নে কীটপতঙ্গের ভূমিকা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দেন। তিনি অনেক পর্যবেক্ষণ ও গবেষণার পর যত্ন সহকারে পুষ্প, পরাগধানী, পরাগরেণু ও ডিম্বকের বর্ণনা দেন। তিনি বিভিন্ন পর্যবেক্ষণের পর বলেন যে পুংকেশর পুং জননাঙ্গ এবং স্ত্রীকেশর স্ত্রী জননাঙ্গের কাজ করে থাকে। এরপরে ১৭৬১ খ্রিস্টাব্দে অধ্যাপক জোসেফ গতলিন ক্যামেরারিয়াসের কাজ সম্পূর্ণরূপে সমর্থন করেন এবং পরাগায়নে কীটপতঙ্গের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। তিনি পর্যবেক্ষণ করেন স্বপরাগরেণু অন্য জাতীয় পরাগরেণুর চেয়ে বেশি কার্যকর, এজন্য বর্ণসংকর উদ্ভিদের সংখ্যা প্রকৃতিতে খুবই কম। এরপরে ১৮২৪ খ্রিস্টাব্দে এমিসি নামক একজন ইতালীয় গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী এবং উন্নত ধরনের অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক, তিনি প্রত্যক্ষ করেন যে পর্তুলাকা অলিরেশিয়া নামক উদ্ভিদের রোমে আবৃত গর্ভমুণ্ডে কতগুলো পরাগরেণু ছিল। তিনি আরো পর্যবেক্ষণ করেন যে একটি পরাগরেণুর প্রাচীর হঠাৎ ফেটে যায় এবং সেই ফাটলপথে এক প্রকার নালী উৎপন্ন হয় এবং আস্তে আস্তে এই নালী গর্ভমুণ্ডের অভ্যন্তরে প্রবেশ করতে থাকে। এরপরে ১৮২৭ খ্রিস্টাব্দে ফ্রান্সের উদ্ভিদবিজ্ঞানী ব্রুনো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর মত প্রকাশ করেন যে পরাগনালীর বৃদ্ধির পর ফেটে যায় এবং শুক্রাণু সাঁতার কেটে ডিম্বকে পৌঁছায়। তিনি পরাগরেণু, পরাগনালী, শুক্রাণু ইত্যাদির ছবি ও ঘটনার চিহ্নিত চিত্র দেন এবং এ কাজের স্বীকৃতিস্বরূপ প্যারিসের বিজ্ঞান একাডেমি ব্রুনোকে পুরস্কৃত করেন। ১৮২৭-এর পর ১৮৩০ খ্রিস্টাব্দে এমিসি আবার হিবিস্কাস সিরিয়াকাস, পর্তুলাকা অলিরেশিয়া প্রভৃতি উদ্ভিদ নিয়ে গবেষণার পর মত প্রকাশ করেন যে পরাগনালী আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে ডিম্বাশয়ে পৌঁছায় এবং ডিম্বকোষকে স্পর্শ করে। তিনি বলেন যে
এক একটি স্বতন্ত্র পরাগনালী এক একটি ডিম্বকে প্রবেশ করে। এরপরে 1837 খ্রিস্টাব্দে স্লাইডেন ডিম্বকের উৎপত্তি ও ক্রমবিকাশের বর্ণনা সহ পুস্তিকা রচনা করেন। তিনি এমিসির মতকে সমর্থন করে বলেন, পরাগনালী গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ডের মধ্য দিয়ে বৃদ্ধি পেয়ে ডিম্বাশয়ের ভিতরে গিয়ে ডিম্বকরন্ধ্রের মধ্যে দিয়ে ডিম্বকে প্রবেশ করে। পরে 1847 খ্রিস্টাব্দে এমিসি অর্কিস নিয়ে গবেষণা করেন এবং পরাগনালীর ভূমিকা এবং ভ্রূণের উৎপত্তি সম্বন্ধে একটি প্রবন্ধ প্রকাশ করেন। তিনি সূক্ষ্ম চিহ্নিত চিত্রের মাধ্যমে দেখান যে পরাগনালী ডিম্বকে প্রবেশের পূর্বে সেখানে একটি ডিম্বকোষ অবস্থান করে এবং পরাগনালী দ্বারা পূর্বায়িত হওয়ার পর ডিম্বকোষ হতে ভ্রূণের উৎপত্তি হয়। 1849 খ্রিস্টাব্দে উইলহেম হফমেস্টার এমিসির মতবাদ সমর্থন করেন এবং সপুষ্পক উদ্ভিদের ভ্রূণের অনুসন্ধান শীর্ষক একটি পুস্তক প্রকাশ করেন। কমপক্ষে 429টি চিত্রের সাহায্যে হফমেস্টার প্রকাশ করেন যে ভ্রূণস্থলীয় একটি কোষ হতে ভ্রূণের উৎপত্তি হয়। অনেক দেশের বিজ্ঞানীরা তার সুন্দর ব্যাখ্যার সত্যতা নিশ্চিত করেন। তার এই আবিষ্কারের 2 বছরেরও কম সময়ের মধ্যে রস্টক বিশ্ববিদ্যালয় হফমেস্টারকে পিএইচডি ডিগ্রি প্রদান করে। এরপরে 1879 খ্রিস্টাব্দে স্ট্রাসবার্গার 8 নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণস্থলীয় গঠন এবং এর বিকাশ এর বর্ণনা দেন। 1880 খ্রিস্টাব্দে ট্রয়ের ও মেলিঙ্ক স্ট্রাসবার্গারের এই ফলাফল সমর্থন করেন, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম লক্ষ্য করেন। ভ্রূণের আবিষ্কার সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীর অবদান রয়েছে। 1870 খ্রিস্টাব্দে মনস্টাইন সর্বপ্রথম ভ্রূণের ধারাবাহিক বিভাজন নিয়ে গবেষণা করেন। এরপরে 1879 খ্রিস্টাব্দে ফেমিনটাজিন অর্কিডের ভ্রূণের ক্রমবর্ধনের বর্ণনা দেন। 1881 খ্রিস্টাব্দে ফ্যাবাসি পরিবারের উদ্ভিদের অতি বৃহদাকার ভ্রূণোদরের ব্যাখ্যা দেন। 1885 খ্রিস্টাব্দে ট্রেটজাকাও এলিয়াম উদ্ভিদে আবিষ্কার করেন যে ভ্রূণস্থলীয় প্রতিপাদ কোষ থেকেও ভ্রূণের উৎপত্তি হতে পারে। এরপরে 1891 খ্রিস্টাব্দের পূর্ব পর্যন্ত মনে করা হতো যে পরাগনালী শুধুমাত্র ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকে প্রবেশ করে, অথচ একই বছরেই ট্রয়ের লক্ষ্য করেন যে কাসুয়ারিনা নামক উদ্ভিদে তেলাজা অর্থাৎ ডিম্বক মূলের মধ্য দিয়ে পরাগনালী ডিম্বকে প্রবেশ করে। 1898 খ্রিস্টাব্দে নাওয়াস সিন আবৃতবীজী উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া আবিষ্কার করেন। বিংশ শতাব্দীর শুরু থেকে ভ্রূণবিদ্যার গবেষণার ক্ষেত্র ব্যাপকভাবে প্রসারিত হতে থাকে। 1929 খ্রিস্টাব্দে ভিয়েনার বিজ্ঞানী কার্ল স্নার্প তার এমব্রায়োলজি ডার এনজিওস্পার্মেন বই প্রথম প্রকাশ করেন, যা এখনো একখানি মৌলিক পুস্তক হিসাবে বিবেচিত। 1930 ও 40-এর দশকে ভারতীয় বিজ্ঞানীরা ভ্রূণবিদ্যার ব্যাপক প্রসার ঘটাতে থাকে। এদের মধ্যে সর্বাগ্রে ছিলেন পঞ্চানন মহেশ্বরী। তিনি 1950 সালে অ্যান ইন্ট্রোডাকশন টু দি এমব্রায়োলজি অব এনজিওস্পার্মস বইটি রচনা করে ব্যাপক প্রচার ও স্বীকৃতি পান। পরবর্তীতে তিনি বইটি সংস্করণ করে রিসেন্ট অ্যাডভান্স ইন দি এমব্রায়োলজি নামে তা 1963 সালে পুনঃপ্রকাশ করে। এই গ্রন্থটি এখনো সারা বিশ্বে ভ্রূণ বিজ্ঞানের একটি মৌলিক বই হিসাবে গণ্য। অন্যান্য ভ্রূণ বিজ্ঞানের উপর যে সমস্ত গ্রন্থ রচিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল জি.এল. ডেভিসের রিসেন্ট অ্যাডভান্সেস ইন দি এমব্রায়োলজি অব এনজিওস্পার্ম ও এস.এস. ভোজওয়ানি ও এস.পি. ভাটনগর এর দি এমব্রায়োলজি অব এনজিওস্পার্ম ইত্যাদি। অধুনাকালে পরীক্ষামূলক ভ্রূণ বিজ্ঞানের পরিসর ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ সকল ক্ষেত্রে পরাগরেণুর দীর্ঘকাল সংরক্ষণ এবং আয়ুষ্কাল, পরাগনালীর বৃদ্ধির উপর পরিবেশীয় প্রভাবকের প্রভাব, টিস্যু কালচারের মাধ্যমে ভ্রূণ সদৃশ টিস্যু সৃষ্টি, বীজবিহীন ফল উৎপাদন, ভ্রূণ কালচার, পার্থেনোজেনেসিস প্রভৃতির উপর অনেক গবেষণা হচ্ছে। এই মোটামুটি ভ্রূণ বিজ্ঞানের বিস্তারিত ইতিহাস। ভ্রূণ বিজ্ঞান সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আরো জানার, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো এমব্রায়োলজির ইন্ট্রোডাকশন এই অংশ থেকে পরীক্ষায় যেসব প্রশ্ন আসতে পারে তার মধ্যে আছে অবিভাগ অর্থাৎ 1 মার্কের প্রশ্ন হিসাবে আছে উদ্ভিদ বিজ্ঞানে কি বিষয়ে আলোচনা করা হয়,
উদ্ভিদ ভ্রূণ বিজ্ঞানে কি বিষয়ে আলোচনা করা হয়? ফুল কাকে বলে, পুষ্পাক্ষ কাকে বলে, একটি আদর্শ ফুলের কয়টি স্তবক থাকে ও কি কি, অত্যাবশ্যকীয় স্তবক কোনটি এবং কেন, পুংকেশর কাকে বলে, পুংস্তবক কাকে বলে, গর্ভকেশর কাকে বলে, গর্ভমুণ্ড কাকে বলে, সম্পূর্ণ ফুল বা পূর্ণাঙ্গ ফুল কাকে বলে, উভলিঙ্গ ফুল কাকে বলে, সহবাসী উদ্ভিদ কাকে বলে, ভ্রূণ বিজ্ঞান কাকে বলে, ভ্রূণবিদ্যার শাখা কয়টি ও কি কি? শাখা হলো 3টি। বর্ণনামূলক ভ্রূণবিদ্যার সংজ্ঞা দাও। পরীক্ষামূলক ভ্রূণবিদ্যা কাকে বলে, জাতিজনী ভ্রূণবিদ্যা কাকে বলে এবং আধুনিক ভ্রূণ বিজ্ঞানের জনক কে? এগুলো ছিল 1 মার্কের প্রশ্ন। খ বিভাগের প্রশ্নের মধ্যে আছে একটি পুষ্পের গঠন বর্ণনা করো, ফুলের জননাঙ্গের বৈচিত্র্যের বর্ণনা দাও, ভ্রূণবিদ্যার পরিসর বর্ণনা করো। গ বিভাগের প্রশ্ন হিসাবে আসতে পারে ভ্রূণবিদ্যার ইতিহাস বর্ণনা করো। তো ইন্ট্রোডাকশন অফ এমব্রায়োলজি সম্পর্কে আজকের আলোচনা এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।